পশ্চিমবঙ্গে শেষমেশ এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী মাস থেকে অর্থাৎ নভেম্বর মাস থেকে বাড়ি বাড়ি যাবে বিএলও। তো এক্ষেত্রে আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসছে যে আপনাদের বাড়িতে কবে যাবেন বিএলও। যদি আপনি কর্মসূত্রে বাইরে থাকেন তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনাকে গিয়ে তো বিএলও পাবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আধার কার্ডকে কি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা যাবে? কারোর বাড়ি ধরুন অন্য জেলাতে, তিনি থাকেন অন্য জেলাতে বা তিনি কাজ করেন অন্য জেলাতে, তিনি কিভাবে এনুমারেশন ফর্ম পূরণ করবেন? আপনাদের 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকতে হবে। এখন ব্যাপারটি হচ্ছে যদি আপনাদের নথি না থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে? এখন কি যদি আপনি চান তাহলে আপনি কি নতুন ভোটার তালিকায় আপনি নাম তুলতে পারবেন? বা এসআইআর এর সঙ্গে এনআরসির মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? এসআইআর হওয়ার পরে কি এনআরসি হবে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর, আরো কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 1 মাসের মধ্যে কি এই পুরো এসআইআর প্রক্রিয়াটিকে শেষ করা যাবে? তো সেক্ষেত্রে বিহারে পশ্চিমবঙ্গের চেয়ে ভোটার সংখ্যা বেশি, সেখানে কোনো প্রস্তুতি ছিল না কোনো প্রশিক্ষণ। সিংহভাগ নাগরিকই জানতেন না যে এই প্রক্রিয়াটি কি, এসআইআর কি, সেটা সিংহভাগ নাগরিকই জানতেন না। সেখানে যদি সময়ের মধ্যে নির্বিঘ্নে পুরো প্রক্রিয়া শেষ করা যায় তাহলে বাংলাতে নয় কেন? এ রাজ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে এসআইআর এ ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে যাদের ম্যাপিং এবং ম্যাচিং এ যাদের নাম মিলে গেছে তাদের তো কোনো ডকুমেন্টস কিছু দিতে হবে না, কিন্তু যাদের মেলেনি শুধুমাত্র তাদেরকেই 11টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। এই ব্যাপারটি তো ক্লিয়ার। তো সেই সময় তারা পেয়েছে এবং এই সময়টুকু তারা পেয়ে গেছে। তাছাড়া বাংলায় ভোটার সংখ্যা বিহারের থেকে কম। নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া বাংলাতে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে অযথা চিন্তা করার কোনো কারণ নেই। আধার কার্ড কি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে? হ্যাঁ, আধার কার্ডের বিষয়ে গত 9 সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। অর্থাৎ আধার কার্ডে আপনি এজ এন পরিচয়পত্র ইউজ করতে পারবেন, কিন্তু আধার কার্ড আপনাকে ভারতীয় নাগরিকত্ব দাবি করে না। অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব দাবি করতে পারবেন না, কিন্তু আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসেবে কাজ করবে। অর্থাৎ আধার কার্ড যদি আপনি দেন তো আপনি দিতে পারবেন 11টি ডকুমেন্টস এর মধ্যে, কিন্তু তার সঙ্গে আপনাকে আরো যে 11টি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এখন কারোর বাড়ি হচ্ছে মেদিনীপুরে, তিনি কলকাতাতে কাজ করেন, সেক্ষেত্রে তিনি কি করে এনুমারেশন ফর্ম পূরণ করবেন? সেক্ষেত্রে দুটো পদ্ধতি রয়েছে। এক হচ্ছে অনলাইনে, অথবা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোনো সদস্য এনুমারেশন ফর্মে সই করে তা গ্রাহ্য করা হবে। ফর্ম পূরণ করে পরিবারের সদস্য জমা দিতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে এই যে দুটি পদ্ধতি রয়েছে, এই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে আপনি এনুমারেশন ফর্ম পূরণের কাজটি করতে পারবেন। প্রত্যন্ত এলাকাতে মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য কি করবেন? সিইও বলেছে আমরা প্রচার করব, সংবাদ মাধ্যম থেকে স্থানীয় স্তরে মাইক প্রচার কিংবা অন্যভাবে প্রচার করা হবে। সকলেই এই প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন, এটা সিইও স্পষ্টভাবে বলেছে। আরো প্রশ্ন রয়েছে যে সব বুথে কি রাজনৈতিক দলের বিএলও রয়েছে? তো এই প্রশ্নের উত্তরে সিইও বলেছে যে সব বুথে বিএলও নেই, তবে যত বেশি সংখ্যক বিএলও থাকবেন কাজের সুবিধা তত বেশি হবে। মঙ্গলবার সর্বদল বৈঠকেও কমিশনের তরফে বলা হয়েছে যে আরো বুথভিত্তিক এজেন্টের নাম দিতে। কমিশন জানিয়ে দিয়েছে যে বিএলওরা 50টি করে ফর্ম জমা দিতে পারবেন। ঠিক আছে, তো এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে অনেকে আতঙ্কিত। এসআইআর ঘোষণার পরে আত্মহত্যার অভিযোগও সামনে এসেছে। এ নিয়ে নির্বাচন কমিশন কি বলেছে? সেক্ষেত্রে বলেছে যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর অথবা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ, এর আগে 8 থেকে 10 বার হয়েছে, ভয়ের কোনো প্রশ্নই নেই। তো এখন যে মেইন প্রশ্ন যে কারোর বাড়িতে কবে বিএলও যাবেন, তিনি জানবেন কিভাবে? সেই সময় তিনি যদি বাড়িতে না থাকেন তাহলে সেক্ষেত্রে কি হবে? বিএলও হচ্ছে সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে সমস্ত তথ্য থাকে। তিনি জানেন যে কে কোথায় থাকেন, কর্মসূত্রে বাইরে থাকেন কিনা সেটাও বিএলওর কাছে জানা থাকে। অবশ্য আপনাদের যে বিএলও রয়েছে সেও কিন্তু আপনাকে ভালো করে চেনে এবং আপনি কবে বাড়িতে থাকেন, আপনি বাড়িতে থাকেন নাকি বাইরে থাকেন সেই সম্বন্ধেও তাদের আইডিয়া রয়েছে। তাই বিএলও কোনো এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তারপরেও যদি কেউ বা কোনো পরিবার খবর না পেলেও কোনো অসুবিধা নেই, তার কারণ বিএলও একবার নয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনে বিএলও 3 থেকে 4 বার করে যাবেন। অর্থাৎ বিএলওরা প্রত্যেক এলাকার প্রত্যেক পরিবারে যদি না পাওয়া যায় 3 থেকে 4 বার করে যাবে। তাছাড়া এক একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি 1200। বিএলওদের কাজ খুব একটা কঠিন নয়। প্রতিদিন গড়ে 15 থেকে 20টি বাড়িতে গেলেই 1 মাসের মধ্যে সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এটা ক্লিয়ার যে আপনাদের বাড়িতে 2 থেকে 3 বার বিএলও আসবে। সেক্ষেত্রে একবার এসে যদি আপনাকে না পায় সেক্ষেত্রে চিন্তা করার আপনাদের কোনো কারণ নেই। 11টি নথি না থাকলে কি হবে? সেক্ষেত্রে সিইও বলেছে যে নিজের নাম, বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দিতে হবে না। অর্থাৎ যে 2002 এর যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যদি নিজেদের নাম থাকে অথবা যদি বাবা মায়ের নাম থাকে তাহলে কোনো নথি দিতে হবে না। তাছাড়া 11টি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে। ঠিক আছে, আর সেজন্য ইআরও কে শুনানি করবেন, সেজন্য ইআরও ডেকে শুনানি করবেন। অর্থাৎ
11টি নথি ছাড়া নাগরিকত্ব প্রমাণ করা যে কোনো নথি দিলেই সেটা গ্রাহ্য হবে, যেটা বলেছে। এবং সেক্ষেত্রে ইয়ারও একটা নোটিশ জারি করবে এবং ইয়ারও আপনাকে ডাকবে যদি আপনাদের কাছে কোনো নথি না থাকে 11টি ডকুমেন্টস এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে নথির উপরে শুনানি করা হবে। ওই ব্যক্তির পুরো বক্তব্য শোনা হবে যে তিনি কিভাবে নাগরিক, তার যুক্তি কি, অর্থাৎ তার কাছে কোনো ডকুমেন্টস নেই, 11টি ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টসও নেই, 2002 সালের নিজেরও নাম নেই, বাবা মায়ের নাম নেই, তাহলে কিভাবে তিনি ভারতীয় নাগরিক সেটা তার কাছে শোনা হবে। এনুমারেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকের নামই খসড়া তালিকায় থাকবে, অর্থাৎ যারা যারা এনুমারেশন ফর্ম জমা দেবে তাদের প্রত্যেকের নামই খসড়া তালিকায় থাকবে, তখন কোনো নথি লাগবে না। আবার কেউ যদি কোনো নথি না দিয়ে এনুমারেশন ফর্ম নেন, তার নাম খসড়া তালিকাতে থাকবে। পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে, অর্থাৎ খসড়া তালিকাতে সবার নাম থাকবে, এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার। তারপরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে তাদেরকে ডেকে পাঠানো হবে, তখন 11টি নথি যে কোনো একটি নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে সেটি তিনি কিভাবে পেয়েছেন, ঠিক আছে। অর্থাৎ প্রথমে তিনি দিয়ে দিলেন, প্রথমে বিএলও সেগুলো নিয়ে নিল, অর্থাৎ আপনি কোনো ডকুমেন্টস দিলেন না, শুধু এনুমারেশন ফর্ম দিলেন, বিএলও সেটাই নিয়ে চলে যাবে। তারপরে কি হবে, যখন সময় হবে, অর্থাৎ যখন পুরো খসড়া তালিকা যখন তৈরি হয়ে যাবে, তারপরে যখন চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে তাদেরকে ডেকে পাঠানো হবে এবং তখন জিজ্ঞেস করা হবে যে 11টি নথির মধ্যে একটি নথি তারা এই কম দিনের মধ্যে পেলো কি করে, ঠিক আছে। এখন কি নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে? তো উত্তর হচ্ছে যাবে না। খসড়া তালিকায় নাম না বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না, অর্থাৎ খসড়া তালিকাতে প্রথমে নাম উঠবে, সেখান থেকে পরে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। সোমবারই নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে বর্তমানে। খসড়া তালিকা তৈরির পরে আবার ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি দেখা হবে, অর্থাৎ বর্তমানে ভোটার তালিকাতে নাম কেউ তুলতে পারবে না, আপাতত খসড়া তালিকাতে নাম তোলা হবে। তারপরে যখন খসড়া তালিকা তৈরি হয়ে যাবে, তারপরে আবার ভোটার তালিকাতে নাম তোলা হবে। এসআইআর এর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে, এটা কি সত্যি? তো এর উত্তরে বলা হয়েছে যে আমাদের এটা রিভিউ প্রক্রিয়া বা রিভিশন প্রক্রিয়া, এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য করবো না, অর্থাৎ সেক্ষেত্রে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এনআরসির সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। অনাথদের কি হবে? যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে, এনুমারেশন ফর্ম পূরণ করলেই পরে সেটা দেখে নেওয়া হবে, অর্থাৎ এনুমারেশন ফর্মে ক্লিয়ারলি লিখে দেবে যে বাবা মা নেই, অনাথ, সেক্ষেত্রে তো করা হবে। রাজ্যে এত আধিকারিকদের বদলি করা হলো, এর ফলে কি কোনো অসুবিধা হবে? রাজ্য প্রশাসনের অন্তরে আধিকারিকদের বদলি হতেই পারে। আমাদের যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিআইও এবং ইআরও তাদের প্রশিক্ষণ দেওয়াই আছে, এখন যারা প্রশিক্ষণ পাননি তাদেরও প্রশিক্ষিত করা হবে। তাছাড়া সার্ভিস রুল অনুসারে যাকে যে দায়িত্ব দেওয়া হবে তা তিনি বুঝে নেবেন। উদাহরণ, এক আধিকারিক অন্য দপ্তরে বদলি হলে তাকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়, এক্ষেত্রে অসুবিধা খুব একটা হবে না। এবং সবশেষ যেটা প্রশ্ন করেছে হচ্ছে বিএলওরা হুমকির মুখে পড়ছেন, তো সেক্ষেত্রে কি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে? এমন কোনো তথ্য পাওয়া যায়নি, আর এটা আইন শৃঙ্খলার বিষয়, সেটা রাজ্য সরকার দেখবে। বিএলওদের আমরা কাজ করাচ্ছি, তাদের নিরাপত্তার দিকে আমাদের নজর থাকবে, এই কথা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।